আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই জায়গায় আমার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। তো মাননীয় সভাপতি, আমি আমি এই স্বদেশ স্টুডেন্ট কলেজের দশম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ মিয়াম হোসেন, আমার রোল 1। তো এই জায়গায় আমি শুরুতেই বলতে চাচ্ছি যে আমার বিরোধী দলীয় দ্বিতীয় বক্তা যা বলে গেলেন যে সরকারের নেই কোনো ব্যবস্থাপনা, এই সম্বন্ধে আমি আপনার পরে আসছি। কিন্তু আপনি যে বলে গেলেন যে গরুর খাদ্য এই সবুজ ঘাস খাওয়াইলেই চলবে, কিন্তু এটা কিন্তু অত্যন্ত যুক্তিযুক্ত কথা নয়। মাননীয় সভাপতি, এক্ষেত্রে দেখুন, আমাদের গরু থেকে যথাযথ উৎপাদন পাওয়ার জন্য এবং তাদের থেকে পাওয়া দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য দরকার মানসম্মত খাদ্য। মাননীয় সভাপতি, তারপরে আবার আপনি দেখুন, তারা বলেছে বস্ত্র খাতে নাকি কোনো দুর্নীতি হয়েছে, তার জন্য ইউরোপের দেশগুলো আগের ন্যায় আমাদের বস্ত্র নিচ্ছে না। কিন্তু মাননীয় সভাপতি, এর কোনো যথাযথ কারণ দিয়ে যেতে হবে মাননীয় সভাপতি। তারপরে আগামী রমজানে নাকি আমাদের সরকার প্রতিশ্রুতি দিয়েছে দ্রব্যমূল্যের দাম কমবে। হ্যাঁ, অবশ্যই কমবে। এখন আমাদের সরকার নাকি প্রতিবারে এরকম প্রতিশ্রুতি দিয়ে থাকে, এটা নাকি গৃহীত হবে না, এটা অবশ্যই সময় বলে দিবে। মাননীয় সভাপতি, মাননীয় স্পিকার তারা আরও বলে থাকে আমাদের সরকারের কর্মীরা নাকি এই সিন্ডিকেটের সাথে জড়িত। কিভাবে জড়িত, কারা জড়িত, এটা আপনি প্রমাণ করে যাবেন। তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। মাননীয় সভাপতি, তারপরে আমি আরো আসছি। একদা আচ্ছা মাননীয় স্পিকার, একদা লবণের বাজার কিন্তু অস্থিতিশীল করতে চেয়েছিল আমার এই অসাধু ব্যবসায়ীরা। তখন লবণের বাজার স্থিতিশীল করেছিল কে? লবণের বাজার স্থিতিশীল করেছিল আমাদের এই সরকার। দিন শেষে এত সব কার্যক্রম গৃহীত হচ্ছে আমাদের সরকার। মাননীয় সভাপতি, একদা যখন কৃষিমন্ত্রী বলে যে আমাদের যথাযথ ধান উৎপাদন হয়েছে, তবুও কেন চালের দাম এত বেশি? তখন আমাদের তৎকালীন বাণিজ্য মন্ত্রী ঢাকার 10 থেকে 12টি বড় বড় বাজারে গিয়ে তাদের অভিযান চালায় এবং চালের বাজার স্থিতিশীল পর্যায়ে আনে। মাননীয় সভাপতি, তারা এই ক্ষেত্রে অত্যন্ত রাবিশ কথা, অত্যন্ত যুক্তিযুক্ত কথা বলতে পারছে না, ভিত্তিহীন কথা বলছে। তারা যথাযথ প্রমাণ দিয়ে যাবে, তাহলেই আমরা বিশ্বাস করব দেশে আইন রয়েছে, এর কঠোর প্রয়োগ নেওয়া হবে। এখন যা আমার দলের দ্বিতীয় নম্বর বক্তা ভালো করে বলে যেতে পারেননি, আশপিয়ান ফুড ট্রেডার্সের কথা এবং কারওয়ান বাজারের কথা, এগুলো কিন্তু মাননীয় স্পিকার আমাদের সরকার কর্তৃক যে নজরদারি করা হয়, সেগুলোর একটা ইতিবাচক দিক, সেগুলোর ফলাফল দিন শেষে এইসব খাদ্যের দাম কমে যাচ্ছে। তো মাননীয় সভাপতি, অন্য প্রসঙ্গে চলে আসি যে তারা চায়নার সাথে আমাদের তুলনা দিতে চেয়েছিল। মাননীয় সভাপতি, দেখেন করোনার কারণে কোন দেশগুলি সবচাইতে বেশি ক্ষতির মুখে হয়? মধ্যবিত্ত আয়ের দেশগুলো। চায়না হচ্ছে একটি উচ্চ মর্যাদাশীল দেশ। তো এখন তাদের সাথে পার্থক্য দিলে কিন্তু মাননীয় সভাপতি চলবে না। এখন আমাদের সরকারের কিন্তু এই দ্রব্যমূল্য তার স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার জন্য একটা ডিফিকাল্ট পরিস্থিতি ফেস করতে হইতেছে। তবুও আমাদের দেশের সরকার কিন্তু এই জায়গায় যথাযথ কার্য চালাচ্ছে, আমদানি করা হচ্ছে, যা আমার দলের দ্বিতীয় নম্বর বক্তা বলে গেল। এখন অন্য প্রসঙ্গে চলে আসি, ডলার সংকট। তো মাননীয় সভাপতি, ডলার বলতে কিন্তু আমরা অবশ্যই US ডলারকে বুঝে থাকি। আমেরিকা কিন্তু তাদের US ডলারের দাম বাড়িয়ে ফেলেছে মাননীয় সভাপতি, যার কারণে US ব্যতীত দলনেতার সময় শেষ। আপনি দলনেতা হিসাবে 1 মিনিট সময় আপনাকে দেওয়া হলো, পরবর্তীতে 1 মিনিট সময় রিল্যাক্সে বলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। তো যা বলছিলাম, ডলার সংকট। তো পূর্বে যদি আপনি মনে করেন $1 দিয়ে কোনো পণ্য কিনতেন, এখনো আপনি $1 দিয়ে ওই পণ্য কিনবেন, কিন্তু তৎকালীন ছিল মধুমতি দলের দলনেতাকে অনুরোধ করব, আপনার নির্ধারিত টাইম শেষ হয়ে গিয়েছে, শুধু আপনি 1 মিনিট সময় পাবেন। আপনার বিপক্ষ দলনেতার বক্তব্যের খণ্ডন করার জন্য যুক্তিযুক্ত 1 মিনিট সময় পাবেন, তদ্রূপ ভাবে সেও পাবে। তবে আপনার বক্তব্য শেষ। এখন
ধন্যবাদ সবাই। পদ্মা গ্রুপের জানি মাননীয় স্পিকারকে আমাকে আবারও আমার বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য। আমার বিরোধী দল বললেন যে এই আইন হচ্ছে ওই আইন হচ্ছে, এতই যখন আইন ব্যবস্থা তাহলে কেন এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না? সরকারি দলের তিনজনের বক্তব্য শুনলাম এবং সে বক্তব্যের আলোকে এক এক করে আসছি। প্রথমে আমার বিরোধী দল 4টি পয়েন্ট দেখিয়ে গিয়েছিলেন। প্রথমটি হচ্ছে কোভিড-19, এটি শুধুই যুক্তির নামে বাহানা মাত্র, কারণ 4 বছরের আগে একটি মহামারী এতটা প্রভাব কখনোই ফেলতে পারে না। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে সিন্ডিকেট, তাহলে সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না? তাহলে কি সরকারের কোনো হাত আছে অসৎ ব্যবসায়ীদের সাথে? তাহলে তৃতীয় পয়েন্টটি হলো জলবায়ু। মাননীয় সভাপতি, ঝড়, বন্যা, খরা, বৃষ্টি সব দেশেই হয়, কিন্তু কোনো দেশ কিন্তু বাংলাদেশের মতো এতটা ক্ষতিগ্রস্ত হয় না। আমরা যদি জাপানের দিকে তাকাই তাহলে লক্ষ্য করে দেখতে পাবো বাংলাদেশের চেয়েও অধিক পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ হয় জাপানে। তাদের দেশে কিছুদিন পরে পরে কিন্তু ভূমিকম্প হয়, কিন্তু তারা এই দুর্যোগটি খুব সহজে কাটিয়ে উঠতে পারে। কিভাবে? কারণ তাদের রয়েছে সঠিক ব্যবস্থাপনা, আর যেটা আমাদের দেশে নেই। কাজে এখানে আরো একবার প্রমাণ হয়ে যায় যে এই অব্যবস্থাপনার জন্য সরকারই দায়ী। আমাদের সরকারের অব্যবস্থাপনা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ। তাদের চতুর্থ পয়েন্টটি ছিল ডলার সংকট। এবার আসি ডলার সংকটে। হ্যাঁ আমি বলছি যে আমাদের দেশে ডলার সংকট রয়েছে। কিভাবে তা বলছি, ব্যাখ্যা করছি। আমাদের মেগা প্রজেক্টে এতটাই ডলার খরচ হয়ে যায় এবং বাইরের দেশ থেকে এতটাই ঋণ নেওয়া হয়েছে মেগা প্রজেক্ট তৈরিতে, প্রকল্পতে, যে ডলার সংকট দেখা দিয়েছে। এটাই হলো আসল কারণ। মাননীয় সভাপতি, সাধারণ মানুষের পেটে যদি ভাত না ধন্যবাদ। থাকে। পদ্মার দলনেতা জান্নাতুল ফেরদৌস, আপনার সময় শেষ হয়ে গিয়েছে। আপনার কি আমি কোনো- 1 মিনিট অতিরিক্ত সময় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ, আপনাকে আর 1 মিনিট সময় বৃদ্ধি করে দেওয়া হলো। এই যে মেগা প্রজেক্ট প্রকল্পতে যে এত ডলার খরচ করা হয়েছে এবং বাইরের দেশ থেকে এত ঋণ নেওয়া হয়েছে, এটার জন্যই কিন্তু এটার একটা বড় নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের দ্রব্যমূল্যের উপর। এটাই হচ্ছে আসল কারণ। মাননীয় সভাপতি, সাধারণ মানুষের পেটে যদি ভাতই না থাকে তাহলে আমরা এই উন্নয়ন দিয়ে কি করব? পরিশেষে এটাই বলতে চাই যে তাদের এই প্রস্তাবটি যাতে মঞ্চে কিছুতে জোর দাবি জানিয়েছে যে তাদের এই প্রস্তাবটি যাতে মঞ্চে গৃহীত না হয়, এবং আপনারা সবাই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলুন সরকারের এই দুর্নীতি যাতে বন্ধ করে, যাতে সোনার বাংলা গড়ে তোলা হয় এবং সাধারণ মানুষের খাদ্যের যোগান দেওয়া হয়। আজকের মতো আমি আমার যুক্তিসঙ্গত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের মিনি সংসদকে মোটামুটি